আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা সৃজনশীলটা রয়েছে ওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো কি আছে সৃজনশীলের উদ্দীপকটাতে। এম, এন আর পি তিনটা চিত্র দেওয়া আছে। তোমাকে চিত্রগুলো দেখেই বুঝতে পারা লাগবে যে এই চিত্রটার নাম কি। সেক্ষেত্রে সবগুলা চিত্র সবসময় আঁকতে পারার মতো শিখা লাগে না। দেখো মাইটোকন্ড্রিয়ার চিত্র মাঝে মাঝে আমাদের আঁকা আসে, চিহ্নিত চিত্র আঁকতে বলে, কিন্তু এই যে সেন্ট্রোজোম এটার চিত্র খুব রেয়ার আসে। সেক্ষেত্রে তোমার এটা চিত্র আঁকা না শিখলেও হবে, কিন্তু দেখে যাতে তুমি চিনতে পারো বা চিহ্নিত করতে পারো যে এটা আমাদের সেন্ট্রোজোম, এরকম করে তোমার আয়ত্ত করে রাখা লাগবে। তাহলে এম চিত্রটা কি আমাদের সেন্ট্রোজোম। তারপরে এন চিত্রটা কি, এটা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এবং পি চিত্রটা এটা একদম ছোটবেলা থেকে আমাদের বইয়ে ছিল, এটা আমাদের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস, কেন্দ্রিকা, অথবা এটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারি, অথবা কোষের বসও বলা হয়, কিন্তু বস অফ সেল বলা হয় এটাকে। তাহলে আমরা তিনটা চিত্র বুঝতে পারলাম। বুঝতে পারার পরে চলো আমরা প্রশ্নগুলোতে যে কি বলছে। প্লাজমা লেমা কি? প্লাজমা লেমা প্রাণী কোষের ক্ষেত্রে যে কোষ ঝিল্লিটা আমরা দেখতে পাই ওই কোষ ঝিল্লির আবরণ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু আমরা এই কোষ ঝিল্লি দেখতে পাই না, ওদের থাকে তোমার কোষ প্রাচীর। সেক্ষেত্রে কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা থাকতেছে ওইটার নামই প্লাজমা লেমা। প্লাজমা লেমার আরেকটা নাম তোমার কোষ ঝিল্লি, ওর আরেকটা নাম আছে বায়োমেমব্রেন, সেল মেমব্রেন, এরকম বিভিন্ন নামে আমরা ডাকতে পারি। সব কিছুই একটাই, বুঝাইছে প্রাণী কোষের ক্ষেত্রে বাইরের যে পর্দাটা ওইটাই বুঝাইছে। এটা এরকম থাকে, দেখো অনেকগুলো প্রোটিন একসাথে এরকম যুক্ত থাকে, প্রোটিনের নিচে দিয়ে তোমার লিপিড যুক্ত থাকে, এরকম একটা লেয়ার তৈরি হইলো। তারপরে দ্বিস্তর বলে দিছে না, সেম লেয়ার উল্টা দিক থেকে আবার থাকবে, দেখো প্রোটিন থাকবে এরকম অনেকগুলা, এরপরে এখানে তোমার লিপিডগুলো এরকম যুক্ত থাকবে। তাহলে এই যে দেখো দুইটা স্তর নিয়েই আমাদের এই কোষ ঝিল্লি বা প্লাজমা লেমাটা গঠিত হয়। ওর মাঝখান দিয়ে কিছু প্রোটিন জমা থাকে। এই যে একটা প্রোটিন দেখো এটা পুরো দুইটা লেয়ারকে একদম মাঝখান দিয়ে গেঁথে আছে। কিছু প্রোটিন থাকে তোমার উপর দিয়ে এভাবে জমা থাকে, আর কিছু একটা সারফেসের ভিতর থাকে। এরকম স্ট্রাকচার মিলে যেই গঠনটা তৈরি হয় ওইটাই আমাদের কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। এরপরের প্রশ্নটা দেখো, প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? বর্ণ গঠন বলতে বিভিন্ন কালার দেয় উদ্ভিদ দেহকে, এটা প্লাস্টিডের কাজ। প্লাস্টিড তিন ধরনের আছে, একটা ক্লোরোপ্লাস্ট যেখানে ক্লোরোফিল থাকে, ক্লোরোপ্লাস্ট যেখানে ক্লোরোফিল থাকবে এবং এইটা হবে সবুজ বর্ণের। আরেকটা আছে ক্রোমোপ্লাস্ট, এটা তোমার বর্ণময় কিন্তু সবুজ বাদে, যেমন লাল, নীল, কমলা, হলুদ এরকম বিভিন্ন বর্ণের হইতে পারে, এটা ক্রোমোপ্লাস্ট, কিন্তু এখানে সবুজ বর্ণ থাকবে না। আরেকটা আছে লিউকোপ্লাস্ট, এটা কোনো বর্ণই দেয় না, বর্ণহীন একটা প্লাস্টিড। বর্ণহীন বলতে কিন্তু সাদা না, সাদা একটা বর্ণ। বর্ণহীন বলতে কোনো কালারই নেই, যেমন দুইটা গ্লাসে একটাতে যদি আমি পানি নেই আরেকটাতে যদি দুধ নেই, সেক্ষেত্রে কি হবে দেখো তো, একটা কিন্তু বর্ণহীন পানি যেটা, আর ওই গ্লাসটা কিন্তু তোমার সাদা বর্ণের। সেক্ষেত্রে লিউকোপ্লাস্ট তোমার বর্ণহীন একটা প্লাস্টিড। এখন দেখো এটা বর্ণহীন, তাহলে ওকে নিয়ে আমরা কথা বলবো না, আমরা তো বর্ণ গঠনকারী অঙ্গ হিসেবে কথা বলতেছি। সেক্ষেত্রে ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট এই জায়গাটায় কি করতেছে, প্রধান ভূমিকা পালন করতেছে। ক্লোরোপ্লাস্ট কিন্তু তোমার খাদ্য তৈরিতে সাহায্য করে। ক্লোরোপ্লাস্টের ভিতর যে সবুজ বর্ণটা থাকে ক্লোরোফিল, ওইটা খাদ্য তৈরিতে সাহায্য করে। এরপরে ক্রোমোপ্লাস্টের ভিতর কি আছে, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, জ্যান্থোফিল, এই যে বিভিন্ন রঞ্জকগুলা এগুলো কি করে, বিভিন্ন বর্ণ দান করে। জ্যান্থোফিল হলুদ বর্ণ দান করে, ফাইকোএরিথ্রিন লাল বর্ণ দান করে, ক্যারোটিন কমলা বর্ণ দান করে, তারপরে ফাইকোসায়ানিন নীল বর্ণ দান করে। সেক্ষেত্রে এই যে উদ্ভিদের ক্ষেত্রে ধরো সূর্যমুখী যে ফুলটা, সূর্যমুখী ফুল তাহলে হলুদ বর্ণের কি জন্য, কারণ ওখানে জ্যান্থোফিল থাকতেছে। এরকম এই রঞ্জকগুলোর কারণে ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণ দান করতেছে, কিন্তু এই বর্ণগুলোর ভিতরে সবুজ বর্ণটা থাকবে না। তাহলে বর্ণ এরকম উদ্ভিদ দেহকে রঙিন রাখার জন্য বা বর্ণময় করার জন্য এই প্লাস্টিকটাই প্রধান ভূমিকা পালন করতেছে। বর্ণময় থাকলে কি হয়, আমরা যে ফুল দেখলে দৌড়ায় ফুলটার কাছে যাই কেন, ওয়াও কত সুন্দর ফুল, এটার কাছে যাচ্ছি কেন, কারণ ওর যে উজ্জ্বল বর্ণগুলা এগুলো আমাদেরকে আকর্ষিত করতেছে। তোমাকে যেমন আকর্ষিত করতেছে এরকম কিন্তু পতঙ্গদেরকেও আকর্ষিত করে। পতঙ্গরা এরকম কালারফুল পাপড়ি বা দল দেখে কি হয়, ওখানে আকর্ষিত হয়, তারপর ওখান থেকে মধু খায়, পাপড়ির উপরে বসে ওরা মধু
পান করে। সেক্ষেত্রে এই পাপড়ির বা তোমার হচ্ছে এই রঙিন যে অংশগুলা এগুলো কিন্তু তোমার পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এগুলো হচ্ছে আমাদের রঙিন প্লাস্টিড। লিউকোপ্লাস্ট একটা ম্যাজিক্যাল প্লাস্টিড, যেটাতে যদি সূর্যের আলো পড়ে, দেখো সূর্যের আলো যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যেতে পারে, লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়ে যেতে পারে, তখন ও সবুজ বর্ণদান মানে হয়ে যায়। আবার ক্লোরোপ্লাস্টে যদি তোমার দীর্ঘদিন সূর্যের আলো না লাগে সেক্ষেত্রে ও কিন্তু লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যেতে পারে। এরকম উদাহরণ তোমরা অনেক দেখছো, খেলার মাঠে ঘাসের উপরে যদি একটা ইট দিয়ে কয়টা ঘাসকে চাপা দিয়ে রাখো, সেক্ষেত্রে দেখবা কিছুদিন পরে ইটটা সরালে ওই ঘাসগুলা দেখবা সাদা হয়ে গেছে বা মানে ফ্যাকাশে হয়ে গেছে। কারণ কি, ওই ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়ে গেছে, সূর্যের আলো পাচ্ছিল না বিধায়। আর লিউকোপ্লাস্ট যখন সূর্যের আলো পায় তখন সে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যায়। তাহলে আমরা প্লাস্টিডের কথাবার্তা বুঝতে পারলাম, ও কিন্তু বর্ণদান করতেছে। এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা কি বলছে, জীবের জন্য এম চিত্রের অঙ্গাণু গুরুত্বপূর্ণ কেন? এম চিত্রের অঙ্গাণুটা কি? আমাদের সেন্ট্রোজোম, তাই না? তাহলে সেন্ট্রোজোম গুরুত্বপূর্ণ কেন এটা আমাদের বর্ণনা করা লাগবে। সবার আগে সেন্ট্রোজোমটার দিকে একটু তাকাও, দেখো তো ওর ভিতরে যে দণ্ডের মতো দুইটা অংশ দেওয়া আছে, এই দুইটা অংশকে আমরা কি বলি? এই দুইটা অংশকে বলি হচ্ছে সেন্ট্রিওল। এই দুইটা অংশকে বলবো সেন্ট্রিওল। এর পাশে দেখো কিছু জেলির মতো অংশ আছে, কিছু ধাত্র তরল জেলির মতো অংশ, এগুলাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। এই যে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুইটা অংশকে একসাথে বলবো হচ্ছে সেন্ট্রোজোম। যে অঙ্গাণুটা নিয়ে আমরা এখন কথা বলবো, দুইটাকে একসাথে কি বলবো? সেন্ট্রোজোম বলবো, সেন্ট্রোজোম। এখন এই সেন্ট্রোজোমটা জীবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ ও কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন যদি না ঘটতো সেক্ষেত্রে তো একটা জীব তার মানে দৈহিক বৃদ্ধি সাধন করতে পারতো না। যেমন আমরা সবাই কিন্তু একটা ক্ষুদ্র কোষ থেকে জীবন শুরু করছিলাম, সেক্ষেত্রে এখন দেখো আমরা কত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের অধিকারী। এই যে তুমি আমি কিন্তু একটা মাত্র জাইগোট কোষ থেকে জীবন শুরু করছিলাম, একটা বিশাল বড় নীল তিমিও কিন্তু ওই একটা কোষ থেকে জীবন শুরু করছিল, বিশাল বড় একটা বট গাছ সেও কিন্তু একটা কোষ থেকে জীবন শুরু করছিল। তাহলে দেখো এই যে একটা কোষ থেকে শুরু করে এখন ওদের কতগুলা কোষ, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ। সেক্ষেত্রে এই কোষ বিভাজনটা যদি না হইতো একটা উদ্ভিদ দেহ কখনোই প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না। একটা হিউম্যান বডি, একটা যে কোনো জীব দেহ বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না যদি কোষ বিভাজন না ঘটতো। সেক্ষেত্রে এই সেন্ট্রোজোমটা কি করতেছে? তোমার কোষ বিভাজনে সাহায্য করতেছে। কোষ বিভাজনে সাহায্য করা হচ্ছে এই সেন্ট্রোজোমের কাজ। এখন কোষ বিভাজনে কিভাবে সাহায্য করে? আমরা জানি যে কোষ বিভাজনের মানে দৈহিক বৃদ্ধির জন্য যে কোষ বিভাজনটা ওইটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন, যেখানে 5টা ধাপ আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওইখানে প্রোমেটাফেজ ধাপে এরকম কিছু স্পিন্ডল যন্ত্র তৈরি হইতে আমরা দেখি। দেখো এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, এই স্পিন্ডল যন্ত্রগুলোর সাথে কি ছিল? আমাদের এরকম ক্রোমোজোমগুলো আটকানো ছিল। সেক্ষেত্রে এই স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয় এই সেন্ট্রোজোমের কারণে। সেন্ট্রোজোম হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরিতে সাহায্য করে। প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, কিন্তু স্পিন্ডল যন্ত্রের দুই পাশে হচ্ছে আমাদের অ্যাস্টার রে বিচ্ছুরিত হইতে দেখতে পাই। আমি যদি তোমাদেরকে চিত্রটা একটু এঁকে দেখাই, এই জায়গাটায় আসো। দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তো এরকম স্পিন্ডল যন্ত্র তৈরি হইতে দেখলাম, যেখানে তোমার ক্রোমোজোমগুলো আটকানো থাকে। স্পিন্ডল যন্ত্র কিন্তু কোষ বিভাজনের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে প্রাণী কোষের ক্ষেত্রে আমরা কিছুটা এরকম বৃত্তাকার স্ট্রাকচার দেখতে পাই, যে জায়গাটায় দেখো ওর দুই মেরুতে কিন্তু এরকম দুইটা সেন্ট্রিওল অবস্থান করে। এই সেন্ট্রিওলগুলা কি করতেছে? অ্যাস্টার রে বিচ্ছুরিত করতেছে, এরকম কিছু রশ্মি বিচ্ছুরিত করে। এই অ্যাস্টার রে যদি বিচ্ছুরিত না হইতো তাহলে কিন্তু প্রাণীকোষ বিভাজিত হইতে পারতো না। তাহলে প্রাণীকোষের বিভাজনের জন্য এই যে অ্যাস্টার রে বিচ্ছুরণটা ঘটতেছে এটা সেন্ট্রোজোমের কারণে হয়। তাহলে ওর দুইটা কাজ আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা, একটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাস্টার রে বিচ্ছুরণ করা। অ্যাস্টার রে বিচ্ছুরণ, এই বিচ্ছুরণটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে হবে, শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে আমরা অ্যাস্টার রে বিচ্ছুরিত হইতে দেখব। এরপরে দেখো ফ্লাজেলা তৈরিতে সাহায্য করে।
যেমন ব্যাকটেরিয়া যদি আমি আঁকি, দেখো ব্যাকটেরিয়ার দেহে এরকম চলাচলের জন্য একটা সুতার মতো অংশ থাকে, যেটা দিয়ে কি হয় ও সামনের দিকে হচ্ছে যাইতে পারে, বা ফ্লাজেলা বলতে আমরা চলনাঙ্গ বুঝতেছি, তার মানে চলাচলের জন্য যে অঙ্গটা থাকতেছে, এই চলনাঙ্গ সৃষ্টিতে কিন্তু সেন্ট্রোজোম কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি, ফ্লাজেলা তৈরিতে, ফ্লাজেলা সৃষ্টিতে এই সেন্ট্রোজোমটা কিন্তু কাজ করতেছে। এখন আবার মানুষের যে শুক্রাণুটা সেটাও কিন্তু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে যায়। এই যে শুক্রাণুর পিছনে যে লেজটা, এটাও কিন্তু ওর চলনাঙ্গ। তাহলে এটা এই চলনাঙ্গটা সৃষ্টিতেও কে কাজ করতেছে, তোমার সেন্ট্রোজোম কিন্তু কাজ করতেছে। তাহলে দেখো এই যে সেন্ট্রোজোমের আরেকটা কাজ আমরা পাইলাম। এরপরে আসো, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি করছিল, এই কথাটাও তো আমি বলছিলাম যে স্পিন্ডল যন্ত্র তৈরিতে সেন্ট্রোজোম কাজ করে। তাহলে আরেকটা ওর কাজ কি, স্পিন্ডল যন্ত্র তৈরি। স্পিন্ডল যন্ত্র কতগুলা স্পিন্ডল তন্তু নিয়ে গঠিত হয়। দেখো এই যে একটা সরু একটা তন্তু, এই যে আরেকটা তন্তু, এই যে আরেকটা তন্তু, এরকম অনেকগুলো তন্তু একসাথে যখন এরকম একটা স্ট্রাকচার তৈরি করতেছে, দেখো স্ট্রাকচারটা কীরকম, এরকম না দেখতে, উভয় প্রান্ত সরু এবং মাঝখানে পুরু, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে মাকু আকৃতি। মাকু আকৃতির এই স্পিন্ডল যন্ত্র তৈরি করে কিন্তু তোমার সেন্ট্রোজোম। তাহলে আমরা সেন্ট্রোজোমের এতগুলা কাজ পড়লাম, এই কাজগুলা সব কি জন্য করতেছে, কোষ বিভাজনের জন্য। যদি কোষ বিভাজন হইতে না পারতো তাহলে একটা হিউম্যান বডি বা একটা জীবদেহ কখনোই বৃদ্ধিপ্রাপ্ত হইতে পারতো না। তাহলে এম চিত্রের অঙ্গাণুটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম। এটা যে তুমি ধরতে পারছো, এটা সবার আগে উত্তর শুরু করেই কিন্তু বলে দেওয়া লাগবে, কারণ উদ্দীপকে যদি এরকম কোনো হিন্টস দেওয়া থাকে বা কোনো একটা ছোট্ট কথা বলে তোমাকে যে অঙ্গাণুটা চিহ্নিত করতে বলা হয়েছে বা ধরতে পারার জন্য যে হিন্টসটা দেওয়া হয়েছে, তুমি হিন্টস অনুযায়ী যে অঙ্গাণুটা ধরতে পারছো, এই কথাটা কিন্তু একদম উত্তরের শুরুতেই বলে দেওয়া লাগবে। তাহলে আমি কি করব, গ নাম্বার লিখেই বলে দিব উদ্দীপকের এম অঙ্গাণুটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, যার গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে নিচে বর্ণনা করা হলো। এরকম করে তুমি কিন্তু অঙ্গাণুটার নাম প্রথমেই বলে দিবা, তারপরে গুরুত্বপূর্ণ কি জন্য, ওই যে ওর কাজগুলো বলবা। এই কাজগুলো যদি না সম্পন্ন হইতো সেক্ষেত্রে তোমার জীবদেহে বৃদ্ধি কখনোই সম্পন্ন হইতো না। তারপরে শুক্রাণুর লেজ যদি উৎপন্ন না হইতো, সে কখনো চলাচল করে ডিম্বাণুর কাছে যাইতে পারতো না, নিষেক ঘটতো না, নিষেক না ঘটলে তোমার প্রজনন সম্পন্ন হইতো না। বিভিন্ন ধরনের মানে এলোমেলো কাজ হচ্ছে আমাদের মানে জীব বৈচিত্র্যে ঘটতো। সেক্ষেত্রে এইগুলো যাতে না ঘটে এবং সুষ্ঠুভাবে যাতে জীবন সম্পন্ন হয়, যার জন্য আমাদের এই এম অঙ্গাণুটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসো ঘ নাম্বারে কি বলছে, এন ও পি এর মধ্যে একটি জীবদেহের শক্তি উৎপন্ন করে। ইয়েস, জীবদেহের শক্তি উৎপন্ন করে হচ্ছে আমাদের এই অঙ্গাণুটা মাইটোকন্ড্রিয়া। এন মাইটোকন্ড্রিয়া জীবদেহের শক্তি উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এবং অপরটি বংশগতিতে ভূমিকা পালন করে। ইয়েস, বংশগতি যেটা এখানে ভূমিকা পালন করতেছে হচ্ছে আমাদের পি। নিউক্লিয়াস কি করে, বংশগতিতে ভূমিকা পালন করে। এখন চলো আমরা একটা একটা করে বর্ণনা বলি। শক্তি উৎপাদন করবে, শক্তি উৎপাদন করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে শ্বসন। শক্তি উৎপাদন করার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের শ্বসন প্রক্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় কি হয়, চারটা ধাপ সম্পন্ন হয়। সেখানে তোমার আমরা যে গৃহীত খাদ্যবস্তুগুলা জটিল আকারে গ্রহণ করি, আমাদের বডি কী করে, পরিপাকতন্ত্র কিন্তু ওগুলাকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হবে, ওই সরল খাদ্যগুলা আবার প্রতিটা কোষে গিয়ে তোমার শক্তিতে পরিণত হবে। তাহলে এখানে কাজ কি কি হইলো, দুইবার কিন্তু ভাঙতেছে। প্রথমে জটিল খাদ্যগুলা ভেঙে সরল উপাদানে পরিণত হচ্ছে, এরপরে সরল খাদ্যগুলা ভেঙে আবার শক্তিতে পরিণত হচ্ছে। এই শক্তিতে পরিণত করার প্রসেসটাই হচ্ছে আমাদের শ্বসন। এখন এই শ্বসন প্রক্রিয়া চারটা ধাপে সম্পন্ন হচ্ছে। একটা গ্লাইকোলাইসিস, তারপর দেখো অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই যে গ্লাইকোলাইসিসটা, এটা তোমার সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। কিন্তু বাকি যে তিনটা ধাপ দেখো, অ্যাসিটাইল কোএ, ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই তিনটা কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হচ্ছে। এখন দেখো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বলতে কোন অংশটাকে বোঝানো হয়েছে, এইখানে মাইটোকন্ড্রিয়ার ভেতরে তোমার বাইরের ঝিল্লিটা তো হচ্ছে স্মুথ, যেটা আমি আঁকলাম, আর ভেতরের ঝিল্লিটা এরকম ভাঁজ করা থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা আমি আঁকতেছি, এইখানে
কিছু বৃন্তযুক্ত অঙ্গাণু সংযুক্ত থাকে। দেখো এই জায়গাটায় কিছু বৃন্তযুক্ত অঙ্গাণু লেগে আছে। এই বৃন্তযুক্ত অঙ্গাণুগুলোকে আমি বলবো হচ্ছে অক্সিজোম। এই অক্সিজোমের ভিতরে কিছু প্রয়োজনীয় এনজাইম থাকে। এই এনজাইমগুলা তোমার এই বিক্রিয়া তিনটা সম্পন্ন হইতে সাহায্য করে। তাহলে দেখো এই যে অক্সিজোমগুলা, এখানের ভিতরে তোমার এনজাইম থাকতেছে। গেল অক্সিজোম, এই অক্সিজোমের ভিতরে এনজাইম কি করবে, এই বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে সাহায্য করবে। এই বিক্রিয়া সম্পন্ন হবে কোথায়, এইখানে ভিতরে দেখো আমি যেই জায়গাটা ফাঁকা রাখছি, আসলে ফাঁকা তো কোনো জায়গা নেই, এখানে ভিতর লিকুইড আছে। যেমন দেখো এই জায়গাটা তোমার দেখতে ফাঁকা মনে হচ্ছে, কিন্তু এখানে কি আছে, আসলে বাতাস আছে। তার মানে এরকমই, ফাঁকা বলতে কোনো জায়গায় নেই। সেক্ষেত্রে এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে অংশটা আমরা মানে খালি দেখতে পাচ্ছি, এই জায়গাটা হচ্ছে লিকুইড আছে, যেটাকে আমরা ম্যাট্রিক্স বলি। এই ম্যাট্রিক্সের ভেতরে তোমার এই তিনটা বিক্রিয়া সম্পন্ন হবে, অ্যাসিটাইল কো এ, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। যার ভিতরে এই যে দেখো ক্রেবস চক্রে তোমার 24 অণু এটিপি তৈরি হয়। এটিপি কি জিনিস, এটিপি হচ্ছে আমরা শক্তি, মানে শক্তির যে ক্ষুদ্রতম, এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব আর কি, শক্তি মুদ্রা বলা যায়। সেক্ষেত্রে এই যে 24 অণু এটিপি সবচেয়ে বেশি শক্তি ক্রেবস চক্রে উৎপন্ন হচ্ছে। বাকিগুলোও তোমার তৈরি হয়, সেক্ষেত্রে 6 অণু 8 অণু আমরা দেখতে পাই মানে প্রতিটা ধাপে, কিন্তু 24 অণু এটিপি সবচেয়ে বেশি শক্তি, যেটা ক্রেবস চক্র থেকে পাচ্ছি। আর এই ক্রেবস চক্রটাই কোথায় সম্পন্ন হয়, এইখানে ভিতর ম্যাট্রিক্সের ভিতর কিন্তু সম্পন্ন হয়। তাহলে দেখো শক্তি উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা, ওইটা ছাড়াও বাকি যে শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হচ্ছে, এজন্য কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলতে পারি। পাওয়ার হাউস বা শক্তিঘর কাকে বলা হয়, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তাহলে শক্তি উৎপাদনের যে অঙ্গাণুটা, এটা আমরা কি বুঝতে পারলাম, এই যে এন চিত্রটা, যেটা মাইটোকন্ড্রিয়া। এরপরে আসো বংশগতিতে ভূমিকা পালন করে বলতে, বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে বংশগতি। এখন এই নিউক্লিয়াসটার দিকে তাকাও, ওর ভিতরে কি আছে, পেঁচানো সুতার মতো অনেকগুলো অংশ দেখতে পাচ্ছ। এই সুতার মতো অংশগুলা এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, দেখো এরকম সুতার মতো অংশগুলা পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো, যেটাকে আমরা তখন বলবো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে থাকতেছে হচ্ছে তোমার ডিএনএ। এই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকবে, ডিএনএর ভিতরে থাকবে জিনের ভিতরে থাকবে বৈশিষ্ট্য। আমি যদি এই ফ্লোচার্টটা একটু বলি কীরকম হয়, ক্রোমোজোমের ভিতরে সবার প্রথমে কোষের ভিতরে থাকবে কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে। আমরা জানি যে কোনো উন্নত শ্রেণীর জীবে সুগঠিত নিউক্লিয়াস থাকে। ওর ভিতরে থাকবে হচ্ছে তোমার ক্রোমোজোমের ভিতরে থাকবে হচ্ছে ডিএনএর ভিতরে থাকবে জিনের ভিতরে থাকবে বৈশিষ্ট্য। এখন এই যে পিতামাতার বৈশিষ্ট্যগুলা দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বৈশিষ্ট্য হইতে পারে, যেমন তোমার ত্বকের বর্ণ, তোমার চোখের বর্ণ, চুলের ধরন, চুলের প্রকৃতি, তোমার উচ্চতা, এই সব কিছু বাহ্যিকভাবে আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান বৈশিষ্ট্য। আবার কিছু বৈশিষ্ট্য তোমার অভ্যন্তরে থাকতে পারে, যেমন ধরো মেয়েটা তার বাবার মতো জেদ পাইলো, তার রাগ তার বাবার মতো, এরকমই রাগটা তো তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারতেছো না, কিন্তু এই যে ভেতরের যে বৈশিষ্ট্যগুলা, বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলা, এই সকল বৈশিষ্ট্য কিন্তু এই ক্রোমোজোম হচ্ছে বংশ পরম্পরায় নিয়ে আসে। যখন প্রজননের সময় কি হয়, এক প্রস্থ ক্রোমোজোম বাবা থেকে আসে, এক প্রস্থ ক্রোমোজোম মায়ের কাছ থেকে আসে, ওই ক্রোমোজোমের ভিতরে বৈশিষ্ট্যটা রয়ে গেছে। এরপরে এই দুইটা মিলনের ফলে কি হইলো, জাইগোটটা তৈরি হইলো। নিষেকের ফলে যে জাইগোট হচ্ছে, ওই জাইগোটে কিন্তু বাবা মা দুইজনের বৈশিষ্ট্যই আছে, যার কারণে সন্তানদের ভিতরে কিন্তু আমরা বাবা মা দুইজনের বৈশিষ্ট্যই একসাথে দেখতে পাই। তাহলে এই বৈশিষ্ট্যটা স্থানান্তরিত হইল কিভাবে, ক্রোমোজোমের মাধ্যমে। এখন শুধুমাত্র যে বাবা মায়ের বৈশিষ্ট্য এরকম না, আমরা কিন্তু মাঝে মাঝে দাদা দাদি নানা নানির বৈশিষ্ট্যও রিফ্লেক্ট হইতে দেখি, তাই না? তার মানে হচ্ছে যে কোনো তোমার মানে তোমার বংশের ভিতরে যে বৈশিষ্ট্যগুলা, ওগুলা তোমার পরবর্তী প্রজন্মে এভাবে হচ্ছে স্থানান্তরিত হইতে থাকবে। এই প্রক্রিয়াটা হচ্ছে বংশগতিটা হচ্ছে তাহলে কিভাবে, ক্রোমোজোমের ভিতরে। এই যে ক্রোমোজোমের যে অংশটা, এই যে বাহুগুলো আমি আঁকলাম, ধরো এর ভেতরে যে ডিএনএর এই ছোট্ট অংশটা কি নিয়ন্ত্রণ করতেছে, আমার চোখের বর্ণ, চোখের মণি কি রঙের হবে এটা নিয়ন্ত্রণ করতেছে। এইখানে ধরো এই ডিএনএর এই ছোট্ট অংশটা কি নির্ধারণ করতেছে, আমার ত্বকের বর্ণ কীরকম হবে এটা নির্ধারণ করতেছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোমের ভিতরেই অবস্থান করতেছে, ক্রোমোজোমের মাধ্যমেই প্রবাহিত হচ্ছে। তাহলে বংশগতিতে ভূমিকা পালন করতেছে কে, অবশ্যই এই নিউক্লিয়াসটা, মানে নিউক্লিয়াসের ভিতরে থাকা এই যে তোমার
ক্রোমাটিন তন্তুগুলা, যেগুলা ক্রোমোজোমে পরিণত হবে পরবর্তীতে। এই যে সুতার মতো যখন থাকে তখন এগুলাকে বলে হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন বলে। এরপরে যখন এরকম বাহু আকারে আমরা দেখতে পাই তখন এগুলাকে বলে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম। আর ক্রোমোজোমকে যদি আমি অর্ধেক করে ফেলি, এরকম একটা বাহু যদি থাকে, সেক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড, ক্রোমাটিড। একই জিনিস, শুধু যখন ওই যে হুলিয়া পাল্টায় ফেলায় তখন ওদের নামও চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে ক্রোমোজোমটা, পি এর ভিতরে আছে যে পেঁচানো অবস্থায় ক্রোমাটিন, ক্রোমাটিন পরবর্তীতে ক্রোমোজোমে পরিণত হবে। তারপরে ওইটাই আমাদের কি করতেছে, বংশগতিতে ভূমিকা পালন করতেছে। দুইটা প্যারা হবে এই প্রশ্নটাতে, মানে উত্তর যখন লিখতে যাবা, একটা প্যারায় মাইটোকন্ড্রিয়ার বর্ণনা দিবা, পরের প্যারাটায় এই যে নিউক্লিয়াসের বর্ণনা দিবা, যেখানে বংশগতিতে কিভাবে সাহায্য করে এই কথাবার্তাগুলো বলবা। তাহলে এরকম আলাদা করে দুইটা প্যারা করে যদি সুন্দর করে আমার এই বলা কথাগুলাই যদি রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউর করা যাবে। আশা করি বুঝাইতে পারছি। সহজ একটা প্রশ্ন। এই মাইটোকন্ড্রিয়া কিন্তু 2 নাম্বার অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া মাস্ট আসে, আর সাথে দেখো নিউক্লিয়াসটাও আসলো, ওর কাজটাও আমরা এখন জেনে ফেললাম। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।